সাবেক আমলা সেনা কর্মকর্তাদের নতুন রাজনৈতিক দল জনতার দলের আত্মপ্রকাশ কাল। নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। জামায়াতে ইসলামী ও এনসিপি যদি ঘনিষ্ঠ হতো তাহলে জোট গঠন করতাম, বিশেষ সাক্ষাৎকারে বললেন নাহিদ। ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত। একটি পরীক্ষা পিছিয়ে এসএসসির নতুন রুটিন প্রকাশ। একাদশে হামজা এখনো চূড়ান্ত নয়, জানালেন হাবিয়ের কাবরেরা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ইনসাফ জিন্দাবাদ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন। দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল জানান, গত 53 বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তারা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে 300 আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়। জনতার দলের চেয়ারম্যান আরো বলেছেন, নতুন দলে নবীন প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলেও জানা গেছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের প্রস্তুতি এবং করণীয় বিষয়ে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে বলেন। প্রধান উপদেষ্টার নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পুলিশ বিভাগের ঝুঁকিতে ভাতার সিলিং তুলে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া এবং চলমান পুলিশ নির্মাণ প্রকল্পগুলোর যেগুলোর 70% কাজ এখনো অসমাপ্ত তাদের জন্য অর্থ ছাড়ের ব্যবস্থা করা। এছাড়াও ভাড়াকৃত ভবনে অবস্থিত 65টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ের বিষয়ে ব্যবস্থা নিতে এবং পুলিশ এসআই ও এএসআই র্যাঙ্কিং সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান নিয়েও ভাবনা প্রকাশ করেন। সভায় প্রধান উপদেষ্টা আরো বলেন, কর্মপরিকল্পনার ফলাফল অনুযায়ী জেলা পুলিশকে শ্রেণীভুক্তি করতে হবে এবং যেসব জেলা পুলিশের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে একই সঙ্গে লড়াই করলেও বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি একে অপরের ঘনিষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি সাক্ষাৎকারটি প্রকাশ হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ঘনিষ্ঠ কিনা এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি আমরা সবাই আওয়ামী লীগের নেতাদের বিচার দাবি করছি। এর অর্থ কি আমরা সবাই এক বা একে অপরের ঘনিষ্ঠ? মোটেও না। বিষয়টি যদি তাই হতো তাহলে আমরা একটি জোট গঠন করতাম। এনসিপি আহ্বায়ক বলেন, এনসিপি ও জামায়াত ইসলামী পুরোপুরি ভিন্ন দল, যাদের পৃথক পৃথক এজেন্ডা রয়েছে। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই। জামায়াত ইসলামী আমাদের ঘনিষ্ঠ নয়। আমাদের কিছু দাবি মিলে যেতে পারে, যেমন আমরা সংস্কার আগে করার, গণপরিষদ প্রতিষ্ঠার এবং বড় পরিসরে কাঠামোগত পরিবর্তনের বিষয়ে অগ্রাধিকার দিই। সাক্ষাৎকারে নতুন দলের চ্যালেঞ্জ, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই না। দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছে হাইকোর্ট। গ ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। এর আগে 8 ফেব্রুয়ারি এই পরীক্ষা হয়। এরপর একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী, কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে 20 ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের একটি পরীক্ষার তারিখ পিছানো হয়েছে। বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নতুন এই রুটিন প্রকাশ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন স্বাক্ষরিত নতুন এই সূচিতে একটি পরীক্ষা একদিন পিছানো হয়েছে। এর আগে এই পরীক্ষা 20 এপ্রিল স্টার সানডে ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর শিক্ষা বোর্ড গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করলো। গণিত পরীক্ষার তারিখ একদিন পেছানো হয়েছে। 20 এপ্রিলের পরিবর্তে এই পরীক্ষা আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ডেও একই রুটিন প্রকাশ হয়েছে আজ। এদিকে আজ যশোর কালেক্টরেট সভাকক্ষে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ হয়েছে। বুধবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের শেখাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানায় তারা 4 বছর ডিপ্লোমা করার পর চাকরিতে 10ম গ্রেড পান, অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা 10ম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। তারা আরও জানান হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তারা অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় ক্লাস পরীক্ষা বর্জন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। সারা দেশে ধর্ষণ, হত্যা সহ নারী ও শিশু নির্যাতন বন্ধ ও বিচার করা, পরিকল্পিতভাবে মব সন্ত্রাস বন্ধ করা, জানমালের নিরাপত্তা দেওয়া, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা এবং মার্কিন ইন্ধনে গাজা ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আজ যশোর শহরে প্রেস ক্লাব সামনে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রামোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু সহ অন্যরা। বুধবার প্রেস ক্লাবে জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন শহর জামায়াতে আমির ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শামসুজ্জামান। খেলার সংবাদ। বাংলাদেশে পা রেখে ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে হামজা চৌধুরী। সেখানে 26 ঘন্টা কাটানোর পর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। এরপর আজ কোচ হাবিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। সাংবাদিকদের কোচ হাবিয়ের কাবরেরা জানান, ভারতের বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখা হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেন, 5টি ট্রেনিং সেশন বাকি, আমরা এখনো ফাইনাল লাইন আপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হামজার জন্য। তবে ভারত ম্যাচের আগে এখনো 5টি সেশন অনুশীলন করবে লাল সবুজের প্রতিনিধিরা। মূলত প্রস্তুতির ঘাটতির কারণেই এমনটাই বলেছেন কাবরেরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে। মূলা, শসা, গাজর এগুলোকে আমরা সবজি হিসেবে চিনি, কিন্তু বিশ্বের 11 জন বাদকের একটি দল আছে যে দলটি দ্য ভেজিটেবল অর্কেস্ট্রা নামে পরিচিত। এই দলের সদস্যরা সবজিতে সুর তুলতে পারেন। তারা বিশ্বাস করেন যে কোনো কিছুতে সুর সৃষ্টি করা সম্ভব। তাদের বাদ্যযন্ত্রের তালিকায় রয়েছে মূলা, গাজর, শসা, বেগুন, কুমড়ার মতো সবজি। দ্য ভেজিটেবল অর্কেস্ট্রা দলটি গঠিত হয় 1998 সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। গণমাধ্যমের তথ্য, এই বাদক দলটি এ পর্যন্ত 344টি কনসার্ট তাদের বিশেষভাবে তৈরি বাদ্যযন্ত্রে বাজিয়েছে। বাদক দলটি প্রতিনিয়ত নতুন নতুন বাদ্যযন্ত্র তৈরি করে যাচ্ছে এবং তাদের নতুন সব বাদ্যযন্ত্র তৈরির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ মঞ্চে তাদের অনুষ্ঠান চলাকালে সবজি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে। কনসার্ট শেষে দলটি দর্শকদের সবজি স্যুপ খেতে দেয়। বাদ্যযন্ত্র তৈরি করতে গিয়ে যেসব সবজি বেঁচে যায় সেগুলো দিয়েই তারা ওই স্যুপ তৈরি করে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।